প্রিয় ছাত্ররা, আমি গত ক্লাসে তোমাদের একটা পিডিএফ ফাইলে নোটস দিয়ে পাঠিয়েছিলাম। সেখানে সেকেন্ড চ্যাপ্টারের কথা বলা ছিল বচন। আজ দেখো আমি শুরু করছি সেই চ্যাপ্টারটায়। তোমরা নোটসটা পেয়ে গেছো, দেখে নিতে পারো, বইয়েও তোমরা পেয়ে যাবে। ফুল মার্কস আমাদের বচন চ্যাপ্টার হচ্ছে 10। বচন মানে হচ্ছে প্রিপোজিশন। বচন চ্যাপ্টারের ফুল মার্কস হচ্ছে 10, যার মধ্যে ব্রড কোয়েশ্চেন আমাদের একটা 8 নম্বরে থাকবে এবং 2 নাম্বার হচ্ছে এমসিকিউ। একটু ভালো করে দেখে নাও। আমি চ্যাপ্টারটা শুরুর আগে তোমার জানিয়ে দেওয়া এটা দরকার, কারণ কোন চ্যাপ্টারে কত নম্বরে তোমরা প্রস্তুতি নেবে সেটা তোমাদের কাছে পরিষ্কার থাকাই ভালো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এমসিকিউ 2টো, ব্রড কোয়েশ্চেন একটি 8 নম্বরের। আজকে আমরা আলোচনা করব বচন। বচন কি? বচন কি আমরা পূর্বেই পড়েছি যুক্তি। সেই যুক্তিতে এক একটা অংশ, এক একটা বাক্য, সেই বাক্যকে আবার বলা হয় বচন। যুক্তির যে এক একটা অংশ ছিল, প্রত্যেকটা অংশকে এক একটা আমরা কি বলেছিলাম অবয়ব বা অংশ, সেই অংশগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদাভাবে যদি আমরা দেখি এক একটা বচন। তো সেই বচন কি আমরা যদি ডেফিনেশন দেখি তাহলে জানবো কি, যখন আমাদের মনের মধ্যে যে সমস্ত মানসিক অবধারণ তৈরি করি আমরা, যখন মনের মধ্যে আমরা একটা মানসিক অবধারণ তৈরি করি এবং সেই মানসিক অবধারণকে যখন আমরা ভাষায় প্রকাশ করি, ঠিক আছে, ভাষায় প্রকাশ করি, তখনই সেটা হয়ে যায় বচন। বা অন্যভাবে বলা যায় বচন হচ্ছে কি না, দুটো পদের মধ্যে, আমরা জানি বাক্যে দুটো পদ থাকে, একটা উদ্দেশ্য একটা বিধেয়, সেই দুটো পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতির নামই হলো বচন। যখন ওই দুটো পদ পাশাপাশি আমি রাখবো, সাপোজ ধরো একটা পদ রাখলাম বরফ, একটা পদ রাখলাম শীতলতা, তাহলে এই দুটোকে যখন আমি ভাষায় প্রকাশ করব তখন আমি কি বলবো, বরফ হয় শীতল। অর্থাৎ এখানে একটা স্বীকৃতি রয়েছে, বরফ আর শীতলতার মধ্যে সম্বন্ধের মধ্যে একটা স্বীকৃতি রয়েছে যে বরফ হয় শীতল। আবার যেমন ধরে নাও আমি বরফের একটা অবধারণ নিলাম, মানসিক অবধারণ নিলাম, আর নিলাম কি গরম, গরমে একটা অবধারণ নিলাম। তখন আমি যদি এটা দিয়ে একটা বচন তৈরি করি তাহলে কি বলবো, বরফ নয় গরম। তখন সেটা কি হচ্ছে, এই বরফ আর গরমের মধ্যে আমরা কি করছি, তাদের সম্বন্ধের অস্বীকৃতি। অর্থাৎ স্বীকৃতি করলেও বচন হয়, অস্বীকৃতি করলেও বচন হয়। অন্য আরেকভাবে বলা যায় যে বচন কি না, বচন হলো এমন এক ধরনের ঘোষক বাক্য যেটার মাধ্যমে কোনো কিছু আমরা ঘোষণা করি, কোনো কিছু একটা ঘোষণা করি। যে রাম হয় মননশীল, যদু হয় সৎ, মধু হয় সাহসী। বচন হচ্ছে এমন এক ধরনের ঘোষক বাক্য যা সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে। কি হতে পারে, হয় সেটা সত্য হবে অথবা মিথ্যা হবে। আমি যখন বলছি রাম হয় সৎ, রাম যদি প্রকৃতই, রাম যে ব্যক্তির কথা বলছি সে যদি প্রকৃতই সৎ হয়, তাহলে আমার বচনটা কী হবে, সত্য। আর যদি দেখা যায় যে রাম প্রকৃত সৎ নয়, একেবারে অসৎ মানুষ বা অসৎ ব্যক্তি, তাহলে সেই ক্ষেত্রে আমার বচনটা হয়ে যাবে মিথ্যা। তাহলে আরেকভাবে কি বলা যাচ্ছে, বচন হচ্ছে এমন এক ধরনের ঘোষক বাক্য যেখানে সেটি সত্য বা মিথ্যা হতে পারে। বচন হচ্ছে এমন এক ধরনের ঘোষক বাক্য যার মাধ্যমে কোনো কিছু ঘোষণা করা হয়, সেখানে সেটি সত্য বা মিথ্যা হতে পারে। তার আমরা বচনের ডেফিনেশন আমরা পেয়ে গেলাম। সেরপরেই দেখো একটা উদাহরণ দিচ্ছি, সকল মানুষ হয় মরণশীল, বরফ হয় শীতল, রাম হয় সৎ, মধু হয় সাহসী, যদু হয় কৃপণ। আমরা অসংখ্য এই ধরনের অবধারণকে নিয়ে, অসংখ্য এই ধরনের পদকে নিয়ে আমরা বচন তৈরি করতে পারি। কিন্তু তার মধ্যে দুটো জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, হয় একটা স্বীকৃতি থাকবে আর একটা অস্বীকৃতি থাকবে, হয় থাকবে না হয় নয় থাকবে। তাহলে এই যে বচন আমরা এখন জানলাম, এই বচনের প্রথম হচ্ছে শ্রেণীবিভাগ। আমাদের এই চ্যাপ্টারে কি আছে, প্রথমেই শ্রেণীবিভাগ করে দেওয়া আছে। বচন কি আমরা বললাম, এরপরে বচনের কি শ্রেণীবিভাগ করা আছে। বচনের শ্রেণীবিভাগ দেখবে আমি তোমাদের পিডিএফ ফাইলে পাঠিয়েছি, আমি আবার এখানেও দেখাচ্ছি। বচনের শ্রেণীবিভাগ আমরা অনেক রকমভাবে করেছি। এখন হচ্ছে গঠনগত দিক থেকে বচনকে 2 ভাগে ভাগ করা যায়। গঠন, বচনের যে গঠন, সেই গঠনগত দিক থেকে বচন 2 প্রকার, এক হচ্ছে সরল বচন আর এক হচ্ছে যৌগিক বচন। সরল বচন, যৌগিক বচন। সরল বচন দেখো খুব সহজ, রাম হয় অলস এখানে দেওয়া আছে, রাম হয় সাহসী, রাম ও হরি হয় অলস, এটা হচ্ছে যৌগিক বচন, কারণ রামের সাথে হরিকে যুক্ত করা হয়। যৌগিক মানে জানি আমরা কম্পাউন্ড, আর সরল মানে হচ্ছে সিম্পল, তাই তো।
সিম্পল বচন, সিম্পল প্রিপোজিশন আর কম্পাউন্ড প্রিপোজিশন। প্রিপোজিশনে আমরা কি দেখছি, রামের সাথে হরিকে যুক্ত করা হচ্ছে। গঠন অনুসারে আমরা পেলাম বচন দুই প্রকার। নেক্সট দেখো, নিশ্চয়তা অনুসারে বচন হচ্ছে দুই প্রকার। নিশ্চয়তা অনুসারে বচন হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে আবশ্যিক বচন আর এক হচ্ছে আপত্তিক বচন। আবশ্যিক বচন কি, অর্থাৎ দুটো পার্টের মধ্যে উদ্দেশ্য বিধেয় অংশের মধ্যে একটা আবশ্যিকতা লুকিয়ে আছে। দেখো 2 এবং 2 এর যোগফল হচ্ছে 4, এটা হতেই হবে। 2 এবং 2 এর যোগফল 4, এই আবশ্যিকতা লুকিয়ে আছে। 2 আর 2কে যদি আমি যোগ করি তাহলে 4 আমি পাবই। দ্বিতীয় বচনটা হচ্ছে আপত্তিক, যেটা হতেই পারে নাও হতে পারে। যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, মেঘ হলেই যে বৃষ্টি হবে এরকম কোনো বাধ্যতা নেই। যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, এটা হচ্ছে আপত্তিক, অর্থাৎ এর মধ্যে একটা নিশ্চয়তা একদম নেই। ঠিক আছে, হতেও পারে নাও হতে পারে। নেক্সট দেখো, বচনের তৃতীয় ভাগটা, তাৎপর্য অনুসারে বচনকে 3 ভাগে ভাগ করা হয়। তাৎপর্য অনুসারে বচনকে কয় ভাগে ভাগ করছি, 3 ভাগে ভাগ করছি। তাৎপর্য অনুসারে বচন হচ্ছে 3 প্রকার, সম্ভাব্য বচন, বিশ্লেষক বচন, দেখো সম্ভাব্য বচন, বিশ্লেষক বচন আর সংশ্লেষক বচন। তাহলে তাৎপর্য অনুসারে বচন 3 প্রকার। সম্ভাব্য অর্থাৎ হতেও পারে নাও হতে পারে, সম্ভাব্য তো মধু হয়তো বিনয়ী, মধু হতেও পারে বিনয়ী অথবা নাও হতে পারে। বিশ্লেষক বচনে কি দেখছি আমরা, বিশ্লেষক বচন আমরা পরবর্তী সময়ে পড়ব যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, অর্থাৎ মানুষকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তার মধ্যে বুদ্ধি বৃত্তি করার এই প্রবণতাগুলো বা এই বৈশিষ্ট্যগুলো আমরা পাবো, এটাকে বিশ্লেষক বচন। সংশ্লেষক বচনে আমরা কি পাচ্ছি, সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ মানুষের মধ্যে মরণশীল গুণাবলীটা থাকবেই। মানুষের মধ্যে, মানুষ জন্মেছে মানে তার মৃত্যু হবে, তাহলে এটা হচ্ছে সংশ্লেষক বচন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সংশ্লেষক বচন, বিশ্লেষক বচন আর সম্ভাব্য বচন। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদের এখানে বিশেষভাবে কাজে লাগবে, উদ্দেশ্য এবং বিধেয়ের সম্বন্ধ অনুসারে বচন হচ্ছে 2 প্রকার। উদ্দেশ্য আর বিধেয়ের সম্বন্ধ অনুসারে বচন হচ্ছে 2 প্রকার, এক নিরপেক্ষ বচন আর অনিরপেক্ষ বা সাপেক্ষ বচন। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আমরা যে বচন পড়ব, আমরা যে বচনকে নিয়ে এই চ্যাপ্টারগুলোতে আলোচনা করব এবং তার প্রত্যেকটা নিয়ম পড়ব, তার নিয়মকে পালন করব, অর্থাৎ বচনের আমরা দেখব বিরোধিতা, আমরা বচনকে আবর্তন বিবর্তন করব, অর্থাৎ বচনের একটা ইন্টারনাল একটা চেঞ্জ হবে। সব কিছুই এই নিরপেক্ষ আর অনিরপেক্ষ বচনকে ভিত্তি করে হবে। নিরপেক্ষ বচন দেখো কি আছে উদাহরণ, সকল গরু হয় তৃণভোজী। নিরপেক্ষ বচনের উদাহরণ আমরা কি দেখছি, সকল গরু হয় তৃণভোজী, বা সকল মানুষ হয় মরণশীলটাকেও আমরা নিরপেক্ষ বচন বলতে পারি। ঠিক আছে, নিরপেক্ষ বচন কি আমরা পরবর্তী সময় ডিটেলসে পড়ব, তবু এখানে জেনে রাখা দরকার, কারণ এটা আমাদের ইম্পর্ট্যান্ট পার্ট। নিরপেক্ষ হচ্ছে যে বচনের উদ্দেশ্য বিধের মধ্যে কোনো শর্ত থাকবে না, যে বচনের উদ্দেশ্য বিধের মধ্যে কোনো শর্ত থাকবে না তাকে নিরপেক্ষ বচন। আর অনিরপেক্ষ বা সাপেক্ষ বচন হচ্ছে যে বচনের মধ্যে অর্থাৎ উদ্দেশ্যটা বিধের উপর নির্ভরশীল, শর্তের উপর নির্ভরশীল। কি দেখো উদাহরণ, যদি মেঘ করে তাহলে কি আছে, সেকেন্ড পারসন বৃষ্টি হবে। তাহলে বৃষ্টি হওয়াটা কার উপরে নির্ভরশীল, মেঘ করার উপরে, অর্থাৎ উদ্দেশ্য বিধের যে সম্বন্ধ সেটা শর্ত সাপেক্ষ। আর সকল গরু হয় তৃণভোজী বা সকল মানুষ হয় মরণশীল, নিরপেক্ষ বচনগুলি কি উদ্দেশ্য বিধের মধ্যে কোনো শর্ত নির্ভরশীল নয়, কোনো শর্তের উপর নির্ভরশীল করে না, নির্ভরশীল নয়। তৃণভোজী হওয়াটা গরুর উপর শর্তের উপর নির্ভর করে না। কিন্তু অনিরপেক্ষ বচনে বা সাপেক্ষ বচনে মেঘ করার উপরে কি নির্ভর করছে, যে বৃষ্টি হবে কি হবে না, বা বৃষ্টি হওয়াটা মেঘ করার উপর নির্ভর করছে। বৃষ্টি হওয়াটা কিসের উপর নির্ভর করছে, মেঘ করার উপর নির্ভর করছে, বৃষ্টি হবে না হবে না। নেক্সট পার্ট, এটাও ইম্পর্টেন্ট আমাদের আলোচ্য বিষয়ের, যে সমস্ত বচন নিয়ে আমরা কাজ করব পরবর্তী, সেটাও পাবো আমরা। এই যে গুণ অনুসার বচন 2 প্রকার, সদর্থক বচন ও নঙর্থক বচন। সদর্থক বচন ও নঙর্থক বচন গুণ অনুসারে, অর্থাৎ একটা বচনের যে গুণ হয় আর নয়, হয়টা হচ্ছে সদর্থক বচন, হয় হও হন দিয়ে আমরা ব্যবহার করব, আর নঙর্থক হচ্ছে নয় নও নন এই শব্দটা দিয়ে আমরা নঙর্থক বচনকে প্রকাশ করব। গুণ অনুসারে বচন 2 প্রকার। নেক্সট দেখো, পরিমাণ অনুসারে বচন 2 প্রকার, এটাও ইম্পর্টেন্ট। পরিমাণ অনুসারে বচন 2 প্রকার, এক হচ্ছে সার্বিক বা সামান্য বচন, যাকে আমরা ইংরেজিতে কি বলবো, ইউনিভার্সাল প্রপোজিশন। 2 হচ্ছে বিশেষ বচন, পার্টিকুলার প্রিপোজিশন। পার্টিকুলার প্রিপোজিশন অর্থাৎ কি, প্রপোজিশন, পার্টিকুলার প্রপোজিশন হচ্ছে বিশেষ বচন। সামান্য বচনের উদাহরণ আমরা কি দেখতে পাচ্ছি, সকল মানুষ হয় মরণশীল, এটি হচ্ছে সামান্য বচন।
সার্বিক বচন, ইউনিভার্সাল বচন। আর আমরা বিশেষ বচনে কি দেখতে পাচ্ছি, পার্টিকুলার্স বচনে কি দেখতে পাচ্ছি না, কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান, কোনো কোনো ছাত্র হয় সৎ, কোনো কোনো ফুল হয় লাল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বচনের শ্রেণীবিভাগ। তার মধ্যে ইম্পর্টেন্ট কোন কোন তিনটে আমাদেরকে বিশেষভাবে কাজে লাগাতে হবে, পরিমাণ অনুসারে বচন 2 প্রকার সেই অংশটা, গুণ অনুসারে বচনের 2টো ভাগ, এবং তাৎপর্য অনুসারে বচনের 3টি প্রকার। এই পার্টগুলো আমাদের পরবর্তী সময়ে বিশেষভাবে কাজে লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো, আমরা বচন কাকে বলে পড়েছি, কিছুক্ষণ আগেই বলা হলো। এরপর হচ্ছে যেগুলো মেন জিনিস সেগুলো বলে দিই, বচনের চ্যাপ্টারে যেগুলো আমাদের ভীষণভাবে জানতে হবে, বুঝতে হবে, সেগুলো বলে দিই। একটু আগেই আমরা পড়লাম বচন, এখন পড়ব বচন আর বাক্যের মধ্যে যে ফারাক। আমরা গ্রামারে যে বাক্য পড়েছি, বাংলা ব্যাকরণে যে বাক্য পড়েছি, সেন্টেন্স পড়েছি, আর এখানে যে আমরা ফিলোসফিতে বচন পড়ব, দুটো কিন্তু এক নয়, দুটোর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা যদি আমরা জানতে পারি পরিষ্কারভাবে, তাহলে বচন আর বাক্য জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। বচন আর বাক্য কী, দেখো প্রথম পার্থক্যে কী বলেছে, বাক্যের ক্ষেত্রে সত্যতা মিথ্যাত্বের প্রশ্ন আসে না। যখনই আমি একটা বাক্য তৈরি করি, ভাত খাবো, আমি যাব না, এক্ষেত্রে কোনো সত্যতা মিথ্যাতার প্রশ্ন আসে না। কিন্তু যখনই একটা বচন আমি তৈরি করব, যখনই আমি একটা বচন তৈরি করব অবধারণের সাহায্যে, সেই বচনের ক্ষেত্রে প্রথমেই কী আসবে, সত্যতা মিথ্যতার প্রশ্ন চলে আসবে। কিসের প্রশ্ন আসবে, সত্যতা মিথ্যতার প্রশ্ন চলে আসবে বচনের ক্ষেত্রে। না বচন সত্য না মিথ্যা, এই যে কিছুক্ষণ আগেই আমি উদাহরণে বলেছিলাম যে যখন বলছি আমি রাম হয় সৎ বা যদু হয় সাহসী, তখন তার কিসের উপর নির্ভর করছে, এই বচনের সত্যতা মিথ্যতা সেই বচনের ভেতরের অংশের উপর নির্ভর করছে। যে প্রকৃতই রাম যদি সৎ হয় তাহলে সেই বচনটা সত্য, আর যদি রাম বা কোন ব্যক্তিটি সৎ নয় তাহলে সেটি মিথ্যা হয়ে যাবে। তাহলে বচন আর বাক্যের মধ্যে এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কি আছে, গঠনগত দিক থেকে বাক্য আর বচন এক নয়। কেন এক নয় বলে দেওয়া আছে, দেখো গঠনগত দিক থেকে বাক্য বচন কখনোই এক নয়। কারণ বাক্যে আমরা দেখেছি দুটো অংশ থাকে, উদ্দেশ্য এবং বিধেয়। বাক্যে কটা অংশ থাকে, দুটি অংশ থাকে, উদ্দেশ্য বিধেয়। বচনে কিন্তু উদ্দেশ্য বিধেয় থাকে, এছাড়াও আরও দুটি অংশ থাকে যেটা খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল পার্ট বচনের ক্ষেত্রে। উদ্দেশ্য বিধেয় বচনের ক্ষেত্রে কটি অংশ, 4টি অংশ। উদ্দেশ্য বিধেয় এছাড়াও আরও দুটি থাকে, গুণ বা সংযোজক এবং পরিমাণক। অর্থাৎ যদি আমরা রেশিও হিসেবে লিখি, প্রথমেই লিখতে হবে আমাকে মানক অর্থাৎ পরিমাণক, দ্বিতীয় আমার যাবে কি উদ্দেশ্য 2 নম্বরে, 3 নম্বরে থাকবে গুণ বা সংযোজক, আর 4-এ আমি কি পাবো, বিধেয়। তাহলে যখনই আমি একটা বচনের উদাহরণ দিয়েছিলাম একটু আগেই, যখন বলেছিলাম যে রাম হয় সৎ বা সকল মানুষ হয় মরণশীল, তাহলে এখানে সকলটা হচ্ছে পরিমাণ, মানুষ হচ্ছে উদ্দেশ্য, হয়টা হচ্ছে গুণ বা সংযোজক বলতে পারি, উদ্দেশ্য বিধেয়কে সংযুক্ত করছে, আর মরণশীলটা হচ্ছে বিধেয়। তাহলে একটি বচনের আমরা সবসময় দেখব 4টি অংশ থাকবেই থাকবে। কোনো কোনো ক্ষেত্রে পরিমাণক উল্লেখ করা নাও থাকতে পারে, কিন্তু বচনের ক্ষেত্রে 4টি অংশ আমাদের থাকবে। কিন্তু বাক্যে আমরা কি দেখি, 2টি মাত্র অংশ। বাক্যের ক্ষেত্রে গুণ পরিমাণ সবসময় স্পষ্টভাবে উল্লেখ করা থাকে না, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য পয়েন্ট। বাক্যের ক্ষেত্রে গুণ পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ থাকে না, কিন্তু বচনের ক্ষেত্রে সবসময় কি হবে, বচন সবসময় তার গুণ পরিমাণ পরিষ্কারভাবে থাকবে। এছাড়া কি থাকবে, বচনের ক্ষেত্রে গুণ পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ থাকবে। অনেক সময় পরিমাণ থাকে না, কিন্তু গুণটা তো অবশ্যই উল্লেখ থাকবে। চতুর্থ দেখো, একটি বাক্য অতীতকালের হতে পারে, বর্তমানকালের হতে পারে, ভবিষ্যৎকালের, যে কোনো কালের হতে পারে, যে কোনো কালের হয় একটি বাক্য, যে কোনো কালের হয়, কিন্তু বচনে সবসময় সংযোজক ক্রিয়াটি কী হবে, টু বি ভার্ব হবে, অর্থাৎ বর্তমানকালের রূপ হবে। অর্থাৎ কী হবে, বর্তমানকালের রূপ হবে। সর্বদাই হওয়া ক্রিয়ার বর্তমানকালের রূপ হবে। সর্বদাই কী হবে, হাওয়া ক্রিয়ার বর্তমানকালের রূপ। সর্বদাই হাওয়া ক্রিয়ার বর্তমানের রূপ হবে। অর্থাৎ বাক্যের ক্ষেত্রে আমরা দেখেছি যে হতে পারে, হবে, হয়, কিন্তু বচন সবসময় কী হবে, বর্তমানকালের রূপ হবে। হওয়া ক্রিয়ার বর্তমানকালের রূপ। অর্থাৎ সবসময় আমাকে লিখতেই হবে যে মানুষ হয়, সকল মানুষ হয় মরণশীল, কোনো কোনো ফুল হয় সাদা, কোনো কোনো সাপ নয় বিষধর। অর্থাৎ হয় নয়, এই হওয়া ক্রিয়ার বর্তমানকালের রূপ হবে। তাহলে বাক্যের সাথে বচনের যে ফারাক আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল।
আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল বাক্যের সাথে বচনের ফারাক। এরপরে আমরা যাব কি, যে একটু আগেই বলেছিলাম যে উদ্দেশ্য বিধেয় সম্বন্ধ অনুসারে বচনের শ্রেণীবিভাগ আমরা ইম্পর্টেন্ট, কারণ এটা নিয়েই আমাদেরকে পরবর্তী কাজগুলো করতে হবে। কি বলেছিলাম, উদ্দেশ্য বিধেয় সম্বন্ধ অনুসারে, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় সম্বন্ধ অনুসারে বচন হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে নিরপেক্ষ বচন, ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, আর অনিরপেক্ষ বচন বা সাপেক্ষ বচন, সিঙ্গুলার প্রপোজিশন। এক হচ্ছে নিরপেক্ষ বচন ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, আর অনিরপেক্ষ বচন যাকে আমরা কি বলছি, সিঙ্গুলার প্রপোজিশন। নিরপেক্ষ বচনে আমরা কি লিখেছি এখানে উদাহরণ, সকল ঘোড়া হয় চতুষ্পদী, সকল গরু হয় চতুষ্পদী, সকল গরু হয় তৃণভোজী, সকল মানুষ হয় মরণশীল। অসংখ্য আমরা নিরপেক্ষ বচনের উদাহরণ দিতে পারি। আর সাপেক্ষ বচনে সিঙ্গুলার প্রপোজিশনে কি উদাহরণ দেওয়া আছে, যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে। আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, বারবার করে বলছি, নিরপেক্ষ বচন কি না, যে বচনের উদ্দেশ্য বিধেয় কোনো শর্তের উপর নির্ভরশীল নয়। আবার মন দিয়ে শোনো, নিরপেক্ষ বচন হলো সেই বচন যে বচনের উদ্দেশ্য বিধেয় সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভরশীল নয়। সাপেক্ষ বা অনিরপেক্ষ বচন কি, যেখানে উদ্দেশ্যবিধ শর্তধীন, অর্থাৎ শর্তের উপর নির্ভরশীল। এই যে উদাহরণটাই থেকে আমি আগেও বলেছিলাম যে বৃষ্টি হওয়াটা কিসের উপর নির্ভর করছে, মেঘ করার উপর, তাহলে এটা হচ্ছে শর্তাধীন, উদ্দেশ্যবিধের সম্বন্ধটা শর্তাধীন। নেক্সট আমরা কি দেখছি, নিরপেক্ষ বচন কাকে বলে। কি লিখেছি দেখো, যে বচনের উদ্দেশ্য বিধের সম্বন্ধ, একটু আগেই বললাম আবারও বলছি, কোনো শর্তের উপর নির্ভরশীল নয়। যে বচনের উদ্দেশ্য এবং বিধেয় সম্বন্ধ কী লেখা আছে, কোনো শর্তের ওপর নির্ভরশীল নয়, তাকে বলে নিরপেক্ষ বচন। যেমন সকল মানুষ হয় মরণশীল। অর্থাৎ এখানে যদি আমি দেখি যে উদ্দেশ্য মানুষ এবং বিধেয় মরণশীল, সাবজেক্ট এবং প্রেডিকেট, এরা কোনো শর্তের উপরে, অন্য কোনো শর্তের উপরে নির্ভরশীল নয়, কোনো শর্তের উপর নির্ভরশীল নয়। উদ্দেশ্য মানুষ এবং বিধেয় মরণশীল, এটি কোনো শর্তের উপর নির্ভরশীল নয়। অপরদিকে যখনই আমি অনিরপেক্ষ বচন পড়ব, তখন কি দেখব, উদ্দেশ্য বিধেয় কি, যে বচনের উদ্দেশ্য বিধেয় অন্য কোনো শর্তের উপর নির্ভরশীল। যে বচনের উদ্দেশ্য বিধেয় অন্য কোনো শর্তের উপর নির্ভরশীল, তাকে আমরা কি বলছি, অনিরপেক্ষ বচন বা সাপেক্ষ বচন বা সিঙ্গুলার প্রিপোজিশন। যদি মেঘ করে তাহলে কি হবে, বৃষ্টি হবে। তাহলে বৃষ্টি হওয়াটা কিসের উপর নির্ভর করছে, মেঘ করার উপর। অর্থাৎ এখানে উদ্দেশ্য মেঘ করা এবং বিধেয় বৃষ্টি হওয়া, উভয়ের সম্বন্ধ হচ্ছে পূর্ব কোনো শর্তের উপর নির্ভরশীল। অর্থাৎ আমি যদি ধরে নিই যে বৃষ্টি হবে কি হবে না, কার উপর নির্ভর করছে, মেঘ করার উপর নির্ভর করছে। তাহলে সাপেক্ষ বচন আর নিরপেক্ষ বচন আমরা কাকে বলে জানতে পারলাম। এরপরে দেখো আমরা পড়ব যে নিরপেক্ষ বচনের কয়টি অংশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। একটু আগেও বলেছিলাম, যখন আমরা বচন আর বাক্যের পার্থক্য করতে গিয়ে বলেছিলাম যে একটা বাক্যে থাকে দুটো অংশ, কিন্তু যখনই আমি একটা বচন দেখি তখন বচনে চারটে অংশ হয়ে যায়, এবং প্রত্যেকটা অংশ এবং স্পষ্টভাবে উল্লেখ করতে হয়, পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক বা গুণ এবং বিধেয়। সেই কথাটা এখানে বলা হয়েছে। কেন, আমরা বারবার বলেছিলাম, আমি আগেও বলেছি, যেখানে বচন মানেই নিরপেক্ষ বচন, বচন মানেই নিরপেক্ষ বচন, কারণ এটাকে নিয়েই আমাদেরকে আলোচনা করতে হবে। সেই জন্য বলা হচ্ছে একটা নিরপেক্ষ বচনে মোট চারটি অংশ, উদ্দেশ্য, বিধেয়, সংযোজক, গুণ ও, আবার বলি আমি, একটি নিরপেক্ষ বচনের চারটি অংশ, উদ্দেশ্য, পরিমাণক, প্রথম হচ্ছে পরিমাণক, দ্বিতীয় উদ্দেশ্য, তৃতীয় সংযোজক বা গুণ, চতুর্থ হচ্ছে বিধেয়। দেখো প্রত্যেকটা পার্ট আলাদা করে দেখানো হচ্ছে। পরিমাণক হচ্ছে সকল, কোনো, কোনো কোনো প্রভৃতি বচনের পরিমাণক সূচক শব্দ। এগুলি হচ্ছে বচনের পরিমাণক সূচক শব্দ, অর্থাৎ পরিমাণকে নির্দেশ করে। পরিমাণ নির্দেশক শব্দ বলতে পারি, পরিমাণ সূচকও শব্দ বলতে পারি। পরিমাণকে নির্দেশ করে। যখনই আমি বলি যে সকল, তখন পরিমাণটা হয়ে যাচ্ছে সার্বিক। যখন কোনো, তখনও পরিমাণ হচ্ছে সার্বিক। আর যখন আমি কোনো কোনো ফুল বা কোনো কোনো সাপ হয় বিষধর বলছি, তখন পরিমাণটা আমার হয়ে যাচ্ছে বিশেষ, অর্থাৎ কম। উদ্দেশ্য, উদ্দেশ্য পদ কি আমরা জানি, যে পদ সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়, যে পদ সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকেই বলা হয় উদ্দেশ্য। যে পদ সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকেই আমরা কি বলছি, উদ্দেশ্য পদ।
যে পদ সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। সংযোজক কি? সংযোজক হচ্ছে উদ্দেশ্য বিধেয়, এই দুটি পদে একটা কি করে সম্বন্ধ স্থাপন করে। সংযোজকে আমার আরেক নাম বলি কি? গুণ। সংযোজক কি? উদ্দেশ্য বিধের মধ্যে সংযোগ স্থাপনকারী চিহ্নটার নাম হচ্ছে সংযোজক। হয় নয় এটাগুলো দিয়ে আমরা একটা উদ্দেশ্য একটা বিধেয়কে যুক্ত করি। নেক্সট পার্ট হচ্ছে বিধেয়। বিধেয় পদ কাকে বলে? না, উদ্দেশ্য পদ সম্বন্ধে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। উদ্দেশ্য পদ সম্বন্ধে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। উদ্দেশ্য পদ সম্বন্ধে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকেই বলছি আমরা বিধেয় পদ। যখন আমি মানুষ সম্বন্ধে বলছি মরণশীল, যখন রাম সম্বন্ধে বলছি সৎ, ঠিক আছে, মধু নয় বিনয়ী যখন বলছি, তখন কি করছি? কোনো জায়গায় স্বীকার করছি উদ্দেশ্য সম্বন্ধে বিধেয়কে, কোনো জায়গায় অস্বীকার করছি। তাহলে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু আমি স্বীকার বা অস্বীকার করব সেটাই হচ্ছে আমার বিধেয় পদ। হয়েছে? আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে বাকি অংশগুলো আমরা আবার পুনরায় আলোচনা করব। ঠিক আছে?